আমাদের আন্দোলনে তো আমরা তো 15 তারিখ থেকে আবার আন্দোলনে নামছি। 15ই এপ্রিল, পয়লা বৈশাখ থেকে আমাদের ব্লকে ব্লকে, ওয়ার্ডে, টাউনে আমরা সব ক্ষেত্রে তো প্রথমেই ওরা পুলিশকে আক্রমণ করে। পুলিশকে আক্রমণ করার জন্যে তারপরে পুলিশ একটু ক্ষিপ্ত হয়ে তাদের উপরে করেছেন। এই ঘটনা না ঘটলেই ভালো হতো। কোনটা আসল হিন্দু কোনটা জালি হিন্দু, আমার কাছে হিন্দুত্বের কোনো বিশ্লেষণ নেই। অধিকারীর কথাটা তো বড় কথা হবে না। শুভেন্দু অধিকারী তো একা হিন্দু না। আপনি বলেন 26 সালে আসবে না, কিন্তু 2036 সালে আসতে পারে। রাধাও নাচবে না, আশিমন কাঠও পুড়বে না, বিজেপি এখানে আসবে না, আর মাছও বন্ধ হবে। এরপরে পর্যটকরা তারা এসে থাকবে কোথায়? পর্যটকের সংখ্যা 3 গুণ বাড়বে। এখন যা আছে পর্যটক 3 গুণ। স্বল্প মূল্যে কিনতে চান পুরাতন হাই কোয়ালিটির ফোন, বা বেশি দামে বিক্রয় করতে চান নিজের পুরনো মোবাইল, কিন্তু কোথায় কিভাবে তা করবেন বুঝতে পারছেন না? এবার চিন্তার ভাঁজ কপাল থেকে সরিয়ে ফেলুন। দমদম 76/A জয়পুর রোড গঙ্গোত্রী অ্যাপার্টমেন্ট মোবাইল প্লাজা এনেছে আপনাদের জন্য দুর্দান্ত অফার, যেখানে খুব সহজেই আপনারা পুরনো ফোন ক্রয় এবং বিক্রয় করতে পারবেন। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের স্টোরে। যোগাযোগ করুন 8479084750 এবং 8479084780। নমস্কার, আমি জিৎ। আপনারা দেখছেন সময় 365। এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি রামনগরে। আর রামনগরের বিধায়ক, অর্থাৎ 4বারের বিধায়ক, আমাদের আজকের অতিথি। সুদক্ষ সংগঠন, যার পুঙ্খানুপুঙ্খ রাজনীতিতে যিনি সিদ্ধহস্ত, যাকে প্রকৃত অর্থে রাজনীতিবিদ বলা যায়, সেই অখিলগিরি মহাশয় কিন্তু রয়েছেন আমাদের সাথে। দাদা, আপনাকে স্বাগত আমাদের সময় 365 পর্দায়। আমিও আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এই চ্যানেলের মাধ্যমে। দাদা, সর্বপ্রথম আমার একটাই প্রশ্ন, যে যে এই গোটা প্রায় 26,000 চাকরিহারাদের নিয়ে দিনের পর দিন যেভাবে আন্দোলন চলছে, মুখ্যমন্ত্রী বৈঠকের পরেও আন্দোলন, এই নিয়ে আপনি কি বলছেন? না, চাকরিহারাদের পাশে আমরা আছি, সরকারও আছে, আমাদের দলও, আমরা সবাই চাকরিহারাদের পাশে আছি। কিন্তু যেহেতু সুপ্রিম কোর্টের রায়, কিন্তু মুখ্যমন্ত্রী তারপরেও চাকরি যারা পেয়ে হারিয়েছেন তাদের পাশে আছেন, এবং তিনি সদর্থকভাবে তিনি বক্তৃতায় বলেছেন যে তাদের প্রতি আমার সমর্থন আছে। তারা যাতে পুনরায় আবার কাজে ফিরতে পারে, তাদের জন্য একটা বিকল্প ব্যবস্থা আমরা নিশ্চিত করব সরকার। কিন্তু যেহেতু একবারে সর্বোচ্চ আদালত এই নির্দেশ দিয়েছে, নিশ্চিত আইনের কোথাও কোথাও কিছু আছে, এবং সরকার তা ব্যবস্থা করবেন, এবং নিশ্চিত আমরাও আশা করি যে কিছু না কিছু একটা সুরাহা হবে। কিন্তু গতকাল দেখা গেছে যে পুলিশের ওপর চাকরিহারাদের আক্রমণ এবং চাকরিহারাদের ওপরে পুলিশের আক্রমণ। এই না, আমি যা টিভিতে দেখেছি, প্রথমে যেহেতু চাকরি যাদের চলে গেছে তারা নিজেরাই একটু বিভ্রান্তিতে ছিলেন। কিন্তু এটা একটু ধৈর্য ধরে তাদেরও একটু অপেক্ষা করতে হবে, এবং সরকারও চেষ্টা করছে। কিন্তু প্রথমেই ওরা পুলিশকে আক্রমণ করে। পুলিশকে আক্রমণ করার জন্যে তারপরে পুলিশ একটু ক্ষিপ্ত হয়ে তাদের উপরে করেছেন। তাদের কয়েকজন উন্ডেড হয়েছে, এটা যেমন দুঃখজনক। পুলিশও উন্ডেড হওয়া দুঃখজনক, আর যারা চাকরি হারিয়েছেন, যারা আন্দোলন করতে এসছেন, তাদেরও যেমন আহত হয়েছে, সেটাও দুঃখজনক। কিন্তু এই ঘটনা না ঘটলেই ভালো হতো। তবেই আমরা মনে মনে করছি যে এই সমস্যাটা অনেক পরেই সমস্যার সমাধান হয়ে যাবে। দাদা, আপনার বিধানসভায় হচ্ছে স্কুল রয়েছে, সেই স্কুলে যখন শিক্ষকরা আসছেন না, তো পড়ুয়ারা কতটা ক্ষতিগ্রস্তের মুখে পড়ছে বলে? হ্যাঁ, কিছু কিছু ক্লাসে অসুবিধে হচ্ছে। যেমন ছাত্রদের ক্লাস নেওয়ার ক্ষেত্রে অসুবিধে হচ্ছে। তাতে আমরা ইতিমধ্যেই এর আগে আমাদের স্কুলে, বিভিন্ন স্কুলে যেমন শিক্ষকের সংখ্যা কম ছিল, কিছু স্থানীয় ছেলেদের আমরা অল্প টাকায় তাদেরকে কিছু শিক্ষকতা করার জন্য অল্প টাকা দিয়ে তাদেরকে আমরা নিয়েছিলাম স্কুলে। তাদেরকে দিয়ে আপাতত এখন কাজ চালানো হচ্ছে। তবে তা সত্ত্বেও কিছু কিছু স্কুলে অসুবিধে হচ্ছে। দাদা, দ্বিতীয় প্রশ্ন আমার আসবো, সেটা হচ্ছে জীবনদায়ী ওষুধ। যে জীবনদায়ী ওষুধ নিত্য প্রয়োজনীয় মানুষের লাগে দরকারে, সেই ওষুধের দাম বৃদ্ধি, পাশাপাশি রান্নার গ্যাসে সিলিন্ডার প্রতি 50 টাকা মূল্য বৃদ্ধি। এটা তো কেন্দ্রীয় সরকার রান্নার গ্যাসের দাম বাড়িয়েছে, এবং ওষুধের যে 758টি জীবনদায়ী ওষুধ, যেটা দাম বাড়ানো হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে, তার জন্যেই মমতা ব্যানার্জির নির্দেশে আমরা তো ব্লকে ব্লকে তার প্রতিবাদ করছি, এবং অতি সত্বরই কেন্দ্রীয় সরকারকে আমাদের দাবি জানানো হয়েছে যে এই ওষুধ যারা খুব গরিব মানুষের নিত্য ব্যবহার করে, প্রত্যেক দিনের জন্য দরকার, সেই ওষুধটা আপাতত তাদেরকে কমানো দরকার। এ নিয়ে আমাদের রাজনৈতিক আন্দোলন, এবং এই আন্দোলন আমাদের চলবে যতক্ষণ এই দ্রব্যমূল্য যেটা জীবনদায়ী ওষুধের উপর দাম বাড়ানো হয়েছে সেটা প্রত্যাহার না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
তাহলে কি আপনার ওই 50 টাকা যে গ্যাসের মূল্য বৃদ্ধি সেটা নিয়ে কি আন্দোলনে নামবেন না? হ্যাঁ, আমাদের আন্দোলনে তো আমরা তো 15 তারিখ থেকে আবার আন্দোলনে নামছি। 15ই এপ্রিল, পয়লা বৈশাখ থেকে আমাদের ব্লকে ব্লকে, ওয়ার্ডে, টাউনে আমরা সব ক্ষেত্রেই দুটো দাবির উপরে আমরা আন্দোলনে নামছি, এবং আমরা এই আন্দোলনের সাথেও চাকরি হারাদের পাশে আছি, সেটাও আমাদের একটা স্লোগান। গ্যাস এবং জীবনদায়ী ওষুধ, এই 3টে স্লোগান নিয়ে আমরা আন্দোলনে নামছি। দাদা, শুভেন্দু অধিকারীকে এক বক্তব্যে বলতে শোনা গেছে যে মমতা ব্যানার্জি হচ্ছেন জালি হিন্দু। এই নিয়ে আপনার প্রতিক্রিয়া? এর আগে অনেক বাজে বাজে কথা বলেছে, খারাপ কথা বলেছে মমতা ব্যানার্জির সম্পর্কে। কোনটা আসল হিন্দু, কোনটা জালি হিন্দু, আমার কাছে হিন্দুত্বর কোনো বিশ্লেষণ নেই। আমরা জানি হিন্দুত্ব, আমরা স্বামী বিবেকানন্দ, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, এদেরকে সামনে রেখে আমাদের হিন্দুত্ব, স্বামী বিবেকানন্দর বই পড়ে হিন্দু ধর্ম কি আমরা সেটা শিখেছি। তাতে শুভেন্দু অধিকারীর কথাটা তো বড় কথা হবে না। শুভেন্দু অধিকারী তো একা হিন্দু নয়, আর কে জালি কে আসল সেটা শুভেন্দু অধিকারী বিশ্লেষণ করুন, আমরা এটা বলতে পারবো। মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে পশ্চিমবঙ্গে কার্যকর হবে না ওয়াকফ বিল। এই নিয়ে আপনার কি? তাছাড়া বা রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী ওয়াকফ বিল নিয়ে কার্যকরী করবেন না, তিনি তো কার্যকরী করবেন না, তার উপরে তার কারো কিছু বলার নেই। তার উনি প্রশাসনের হেড, উনি যখন কার্যকরী করবেন না, তার কার্যকরী হবে না। এবং ওয়াকফ বিল নিয়ে আমাদের যেটা কেন্দ্রীয় সরকার করেছেন, তাতেও তো এখানকার যে মুসলিম সম্প্রদায় সারা বাংলায়, তারাও তো রাস্তায় নামছে, এবং তারা আজকে 10 তারিখে তারা জমায়েত করছে কলকাতায়। তারা আজকে জমায়েত আছে তাদের, তারা আজকে প্রতিবাদ জানাচ্ছে কলকাতা শহরে। দিল্লিতে বিজেপি সরকার আসার পরে বিভিন্ন জায়গায় দেখা গেছে যে বজরং দল তারা মাছ নিষিদ্ধ করে দিচ্ছে। যদি 2026-এ, আবারও বলছি, যদি 2026-এ বিজেপি সরকার আসে তাহলে কি মাছে ভাতে বাঙালি যেটা বলা হয় সেখানে কি শুধু ভাতে বাঙালি বলতে হবে? হ্যাঁ, রাধাও নাচবে না, আশিমন কাঠও পুড়বে না, বিজেপি এখানে আসবে না, আর মাছও বন্ধ হবে না। বাঙালির মাছে ভাতে, এবং আমাদের বাংলার বাইরে যারা, আবার অন্য রাজ্যের যারা বাঙালিরা থাকে, তারা সবসময় মাছ একটু পেতে চায়, তাদের খাওয়ার সময় একটু মাছ পেতে চায়, তাদের মাছের প্রতি আগ্রহ। আর এখানে 26 সালে বিজেপি আসার কোনো সম্ভাবনা নেই। 26 সাল শুধু নয়, বিজেপিকে অপেক্ষা করতে হবে 36 সাল পর্যন্ত। ওদের যদি ক্ষমতা আসতে হয় 36 সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। 26 সাল তো অনেকটা কাছে হলো, 26 সালে বিজেপি এখানে আসবেই না। তাদের কোনো সংগঠন নেই, ওরা শুধু খালি বাজারে থাকবার জন্য বাজিমাত করছে, আর শুভেন্দু অধিকারী বাজে বাজে কথা বলছে আর শুধু বাজিমাত করছে, কিন্তু ওরা 26 সালে আসবে না। আপনি বলেন 26 সালে আসবে না, কিন্তু 2036 সালে আসতে পারে। 2036 সালে আসতে পারে, নিশ্চয়ই আপনি আপনার রাজনৈতিক দিক থেকে বলছেন। কেন বলেন? না, 36 সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে তাদেরকে। 26 সাল তারা বলছে 26 সালে আসবো, 26 সাল, 31 সাল, আরো 10 বছর অপেক্ষা করতে হবে। 10 বছরের পরে কি পরিস্থিতি দাঁড়াবে ভারতবর্ষের এবং পশ্চিমবঙ্গে, আমরা সেইটাই বলেছি, যে 36 সাল পর্যন্ত এখন তারা নিশ্চিন্তে তারা চুপচাপ থাকতে পারে, কোনো অসুবিধে নেই। তবে 26 সালের কোনো আসার কোনো গল্প নেই। সামনে 30শে এপ্রিল দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হচ্ছে। এই জগন্নাথ মন্দিরকে ঘিরে দীঘার পর্যটন কেন্দ্র কতটা আরো লাভবান হবে বলে মনে করছে? এখন দীঘাতে তো মানে হাঁটা যাচ্ছে না, পা ফেলা যাচ্ছে না, দীঘাতে এত পর্যটক আসছে, এখনো ভর্তি পর্যটক। এই আজ থেকে কাল থেকে 4 দিন ছুটি, আবার মঙ্গলবার পর্যন্ত, আজকেও ছুটি, শনি রবি সব মঙ্গল, এই আবার ছুটির দিন। আর জগন্নাথ মন্দির উদ্বোধন হয়ে গেলে দীঘাতে পর্যটকদের সংখ্যা প্রচুর বাড়ে, এবং শুধু পশ্চিমবঙ্গের নয়, পাশের রাজ্য থেকেও আরো বেশি পর্যটক সংখ্যা বাড়ে। সেটার ক্ষেত্রে আমরা খুবই যে আমাদের নিজেদের চিন্তা পড়ে যাচ্ছে, যে আবাসন, যে ঘর থাকার, হোটেল থাকার জায়গা, এটা অনেক সময় এখন পর্যন্ত অনেক সময় দেখা দেয়, অসুবিধা দেখা দেয়, অভাব দেখা দেয়। সেক্ষেত্রে আমাদেরও একটা চিন্তা বাড়ছে যে এরপরে পর্যটকরা তারা এসে থাকবে কোথায়। পর্যটকের সংখ্যা 3 গুণ বাড়বে, এখন যা আছে পর্যটক 3 গুণ বাড়বে। 30শে এপ্রিল উদ্বোধন, কিন্তু কাজ ফুল জোর কদমে চলছে, কিন্তু মনে হচ্ছে কি 30শে এপ্রিলের মধ্যে কমপ্লিট হয়ে যাবে? হ্যাঁ, 30শে এপ্রিলের মধ্যে মন্দির এমনি ভিতরটা কমপ্লিট হয়ে গেছে, বাইরে বিউটিফিকেশনটা চলছে, আর একটা গেট চলছে, তোরণ তৈরি হচ্ছে। আমি আশা করছি আজকে হচ্ছে 10 তারিখ, আর 15 দিনের মধ্যে 25 তারিখের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো যেরকম আমরা পুরীর জগন্নাথ মন্দিরে দেখতে পারি যে প্রতিদিন ধ্বজা দেওয়া হয়, তো সেম জিনিস কি এখানে দেখতে পারি? হ্যাঁ,
এখানে দৈতাপতির সঙ্গে রাজেশ দৈতাপতির সাথে দুজন ছেলে এসেছিল উড়িষ্যার পুরী থেকে। তারা দুজন এসে আমাদের এখানে অনেককে শিখিয়ে দিয়ে গেছে এবং বর্তমানে 1 বছর 1.5 বছর ওই পুরীর ওই ছেলেরা থাকবে এখানে ওই ধ্বজা বাঁধার জন্য। ধ্বজা প্রতিদিন বাঁধা হবে, প্রতিদিন নামানো হবে। এগুলো তারা এসে শিখিয়ে দিয়ে যাবে এবং তারাও এখানে দুজন থাকবে, এখন অনেক দিন ধরে থাকবে তারা। দাদা, আজকে 10ই এপ্রিল, আশা করি আপনার দিনটা মনে আছে, 10ই এপ্রিল 2021। আজকের দিনেই কিন্তু 5 নিরীহ মানুষ মারা গেছিল শীতলকুচিতে। তাদের উদ্দেশ্যে হ্যাঁ, না, যারা মারা যায় তাদের আত্মার প্রতি আমি শ্রদ্ধা জানাই, কিন্তু তারা মারা গিয়েছিলেন, সেটা যেমন মর্মান্তিক ঘটনা, সেজন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আমরা তখনও আমরা সব পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছি এবং তার পরিবারের প্রতি রাজ্য সরকারও খুব সহানুভূতিশীল। দাদা, আমার শেষ প্রশ্ন আপনাকে, যে রামনগরের মানুষজন, মানে আপনার বিধানসভা মানুষজনের কোন চাওয়া বা ইচ্ছাটা এখনো পূরণ করতে পারেননি রাজ্য সরকার বলে মনে করেন আপনি? রাজ্য সরকার এখানে মানুষের আমাদের এই রামনগর বিধানসভা কেন্দ্রের তেমন কোনো বেশি কাজ বাকি নেই। রাস্তা থেকে শুরু করে জল থেকে শুরু করে বিভিন্ন যে দাবি দেওয়া, তেমন খুব খুব বড় কাজ কোনো বাকি নেই। শুধু একটা কাজ বাকি আছে, একটা বাস স্ট্যান্ড। যেহেতু এই রাস্তা দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ পর্যটক প্রতি বছরই দীঘা থেকে যাচ্ছেন, তাতে আমাদের একটা ওই যে 4 লেন আমাদের নন্দকুমার হাই রোড থেকে দীঘা পর্যন্ত এই রাস্তাটা কিছুটা হয়ে আর কিছুটা বাকি আছে। একটা বাইপাস তৈরি করা দরকার, হয়ে গেলে সমস্যা মিটে যাবে। আর একটা বাস স্ট্যান্ড, এই দুটো জিনিস হয়ে গেলে এখানে সব কিছু হয়ে গেছে, প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। কিন্তু প্রতিনিয়ত তো কিছু কিছু সমস্যা তৈরি হয়, রাস্তাঘাট আবার নতুন করে কিছু কিছু রাস্তাঘাট তৈরি, কিন্তু এখনো পর্যন্ত তেমন কোনো রাস্তাঘাটের চাহিদা নেই মানুষের। বড় বড় রাস্তা, গ্রামের দিকে ঢালাই রাস্তা, পাকা রাস্তা, সর্বত্রই দীঘার উন্নয়ন, মন্দারমণি, তাজপুর, সর্বক্ষেত্রেই প্রায় আমরা করেছি। ওয়াটার সাপ্লাইটাও আমাদের প্রায় 75% গ্রামে পৌঁছে গেছে। কিছু কিছু কাজ চলছে এখনো। আমাদের এই দুটো বড় কাজ হলেই আমাদের কাজ সম্পূর্ণ হবে। যাওয়ার আগে চাইবো যে 2026-এ বিধানসভা নির্বাচন, অর্থাৎ বছর ঘুরলে বিধানসভা নির্বাচন, তো কি ফলাফল, কতটা সিট এখনই বলতে পারবেন কি আপনি, কত সিট পেতে পারেন? আমাদের পূর্ব মেদিনীপুর জেলায় 16টা সিটের মধ্যে আমরা 21 সালে 9-7 ছিল। লোকসভা নির্বাচনে 15টা সিটে আমরা পিছিয়েছি। 15টা সিটের মধ্যে 4টে সিট বেশি ভোটে পিছিয়ে আছি। আমরা মনে করি যে 12টা 13-14টা সিট আমরা বিধানসভায় পাবো। যেহেতু মমতার ভোট, মমতা মুখ্যমন্ত্রী, তার জন্যে মানুষ মমতার দিকে তাকিয়ে বিধানসভা নির্বাচনে 26 সালে আবার অনেক বেশি আসনে তারা মানুষ তৃণমূলকে ফিরিয়ে আনবে। এতক্ষণ শুনতেই পেলেন যে 4 বারের বিধায়ক অখিল স্যার কিন্তু বলে দিলেন যে 2026-এ কোনো রকম ভাবেই বিজেপি সরকার আসতে পারবে না, তাদের অপেক্ষা করতে হবে 2036 অব্দি। কেননা তাদের সংগঠন নেই, তাদের একটাই ইস্যু হচ্ছে সাম্প্রদায়িকতার ইস্যু। সেই সাম্প্রদায়িক ইস্যু নিয়ে বেশি দিন রাজনীতি করা যায় না। তো ক্যামেরায় অভিরামের সাথে আপনারা দেখছেন সময় 365। নমস্কার।